বাংলাদেশের ৪৩% এলাকা ভূমিকম্পের উচ্চ মাত্রার ঝুঁকিতে, ৪১% এলাকা মধ্যম ঝুঁকিতে। বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলেই ঝুঁকির আওতায়। বুয়েটের গবেষণা বলছে এমন তথ্য। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট এলাকায় গেল মে মাসেও অন্তত 5 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। তাদের মতে ঢাকায় 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হলে হতাহত হবে লক্ষাধিক মানুষ। এইসব নানা আলোচনা নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ আয়োজন ভূমিকম্প ও বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। আজ আমাদের সাথে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। রয়েছেন ডক্টর মেহেদি আহমেদ আনসারি, নগর পরিকল্পনাবিদ ও অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। এছাড়াও রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার, ভূমিকম্প বিশেষজ্ঞ। আরও রয়েছেন ডক্টর ASM মাকসুদ কামাল, অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে আমাদের আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ফিরব মূল আলোচনায়। আমরা একটু শুরু করতে চাই। আমাদের যেই পরিস্থিতির কথা আমরা শুরুতে বলছিলাম, বিশেষ করে ঢাকার যে অবস্থা বা ঢাকার কথা আমরা আপনাদেরই বিভিন্ন সময় করা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আসলে মানুষ ধারণা করে, আমরাও ধারণা করছি নানান আশঙ্কার কথা। একটু আমি শুরুতে ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার স্যারের কাছে একটু জানতে চাইব যে বাংলাদেশে যে ভূমিকম্পের আশঙ্কার কথা বলা হচ্ছে বা বুয়েটের যে গবেষণার কথা আমরা বলছিলাম যে একটি উত্তর পূর্বাঞ্চলের যে অংশ বা দক্ষিণ পূর্বাঞ্চলের যে অংশটি ভূমিকম্পের আওতায়, সেটি কেমন, কতটা ভয়াবহ হতে পারে বা কি হতে পারে সেটি নিয়ে যদি আপনি একটু ধারণা দিতেন। জি, ধন্যবাদ এবং শুভ সকাল। ভূমিকম্পের আতঙ্ক নয়, বরং ভূমিকম্পের জন্য গঠনমূলক এবং কার্যকর প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে গবেষণা করছি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে, এবং সেখানে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে বাংলাদেশের প্রধান দুটা উৎস এখানে রয়েছে, যেখান থেকে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো যথেষ্ট শক্তি ভূত্বকের মধ্যে সক্রিয় রয়েছে, সঞ্চিত রয়েছে। একটা হচ্ছে যে ডাউকি ফল, যেটা 350 কিলোমিটার পশ্চিম থেকে পূর্বে এটা বিস্তৃত। এটা যমুনা নদীর থেকে শুরু করে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট হয়ে আরো পূর্বে ইন্ডিয়াতে করিমগঞ্জ পর্যন্ত এটা বিস্তৃত। আর একটা হচ্ছে যে আমাদের পূর্বে পাহাড় অঞ্চল রয়েছে, সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলে এখানে প্রচুর আপনার বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। আমরা একটু ডাউকি ফল্টে আসি। যে ডাউকি ফল্টের পশ্চিম প্রান্তে গত 400 বছরে অনেক 7 থেকে 8 মাত্রার অধিক মাত্রার ভূমিকম্প সেখানে সংঘটিত হয়েছে, এবং প্রায় 100 বছরের অধিক সময়ে সেখানে 8.7 মাত্রার ভূমিকম্প হয়, যেটা গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত। এবং সেই সময় জনসংখ্যা কম থাকায় ক্ষয়ক্ষতি সেরকম হয়নি, কিন্তু ঢাকাতে 5 জন লোকের মৃত্যু হয় এবং সেখানে একটা ট্রমা তখন বিরাজ করছিল। অনেকেই রমনা মাঠে তাঁবুতে থাকতেন এবং বুড়িগঙ্গা নদীতে নৌকা বাড়কে তারা থাকতেন। তার 1 বছর আগে 1887 সালে আর একটা বড় মাত্রার ভূমিকম্প ডাউকি ফল্টের পশ্চিম প্রান্তে হয়, যে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদী, যেটা ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো, সেই নদীর পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা দিয়ে চলে আসে। তাহলে দেখেন যে বড় মাত্রার ভূমিকম্প হলে ভূপৃষ্ঠের কি পরিবর্তন হয়। এখন আমরা যেখানে এই যে গত 15 দিন আগে যেখানে সিলেটে খুব মৃদু ভূমিকম্প, অথচ নগরবাসী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং আপনারা মিডিয়াও সোচ্চার, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেখানে আমরা দেখছি অতীতের যে ইতিহাস, যেখানে গত 500 বছরে বড় ধরনের ভূমিকম্প সেখানে সৃষ্টি হয় নাই। অর্থাৎ যে আপনার অ্যাকুমুলেটেড যে এনার্জি, যেটা ওখানে স্টোর হয়ে রয়েছে, সেই এনার্জিটা বের হতে পারে নাই, ওখানে জমা হয়ে রয়েছে। তার মানে ওখানে ভূমিকম্প সামনে বড় হতে পারে। আর একটা হচ্ছে
যে আমাদের গবেষণা, যেখানে আমরা দেখছি যে সিলেট থেকে আপনার চট্টগ্রাম পর্যন্ত এই পাহাড়ি অঞ্চলে এখানে যে সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে যেটা তলিয়ে যাচ্ছে, এই পুরা সাবডাকশন জোনে এখানে 8.2 থেকে 9 মাত্রা ভূমিকম্প হওয়ার মতো শক্তি অর্জন করেছে। এখানেও যদি আমরা অতীতের ভূমিকম্প যদি বিশ্লেষণ করি যে কত অতীতে এখানে ভূমিকম্প হয়েছে, তাহলে একটু ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবো যে লালমাই ময়নামতিতে যে ভূতকের স্থাপনা রয়েছে, সেখানে আপনার মনে করেন যে প্রায় 1800 থেকে 2000 বছর আগে সেখানে দক্ষিণ থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে সেখানে বুদ্ধিস্টরা আসে, এসে মোহনাদীয় কিছুটা ল্যান্ডের উপরে এসে তারা দেখলো সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা পাহাড়, তারা সেখানে ঠিক করলো তারা সেখানে বসতি স্থাপন, এবং সেই বসতি স্থাপন 700 বছর তারা সেখানে বসবাস করার পরে সেখানে আপনার বড় একটা ভূমিকম্প, যেখানে ওই লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে এই একটা নদী প্রবাহিত হতো, যেটা আমরা বলছি যেটা হচ্ছে বর্তমান মেঘনা নদী। সেই নদীটা একটা বড় ভূমিকম্পের কারণে 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে সরে আসে, অ্যাভালস করে, এবং সেটা এখন বর্তমান যে নদীর গতিপথ আমরা দেখছি সেটা। এবং যেহেতু ওই সময় আপনার বা এখনো আপনার হচ্ছে নদীমাতৃক আপনার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং এখান থেকে বসবাসের পানীয় জল বা সবকিছু সেটার উপরে পানির উপর নির্ভরশীল, তারা তখন সেখান থেকে মাইগ্রেট করে অন্যত্র চলে গেল। তার মানে কি, ওই অঞ্চলে আপনার হচ্ছে 800,000 বছরে বড় ধরনের ভূমিকম্প হয়নি, সেই শক্তিটা ভূত্বকের মধ্যে ওখানে রয়ে গেছে। তো সেখান থেকে আমাদের পরিমাপ এবং আমাদের গ্লোবাল পজিশন সিস্টেম, যে কারণে ভূত্বকের মধ্যে আপনার হচ্ছে শক্তি সঞ্চিত হয়, সেটা হচ্ছে প্লেটের গতির উপরে। সেই প্লেটের গতি আমরা জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে আমরা নির্ণয় করেছি এবং একটা পরিমাপ করেছি যে আপনার এই অঞ্চলে 8.2 থেকে 9 মাত্রা এবং ডাউকি ফল্টের আপনার পূর্ব প্রান্তে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে পরিমাণ শক্তি আপনার ওখানে সঞ্চিত রয়েছে, এই শক্তিটা কি একবারে বের হবে না ধাপে ধাপে আপনার বের হবে? আমি এটি নিয়ে আপনার কাছে আবারও ফিরতে চাই। আরো একটি তথ্য যেমন আমরা দেখছি যে বিগত 100 বছরের, আমি একটু সময় দেন, আমি 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দেব। আমাদের যে ভূতাত্ত্বিক কাঠামো রয়েছে, এই কাঠামোটাই অন্যান্য দেশে যেখানে আমরা দেখতে পাই, সেখানে এই একই ধরনের যে কাঠামো বিরাজ করছে, সেখানে আমরা দেখছি যে এই যে সঞ্চিত শক্তি, যেটা 500, 1000, 2000, 3000 বছর ধরে সঞ্চিত হচ্ছে ভূত্বকের মধ্যে, সেখানে এই ধরনের কাঠামোতেই যে শক্তিটা নির্গত হয়, বের হয়ে আসে, সেটা হচ্ছে একবারে তার 70 থেকে 80% শক্তি বের হয়ে আসে। তাহলে আমাদের এখানে সেই একই কাঠামো এখানে বিরাজ করছে, সেই যে একবারে বের হবে না, এটা আমরা উড়িয়ে দিতে পারি না। অতএব সেটাকে সামনে রেখে আমাদের আসলে সঠিক প্রস্তুতির দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। জি, আমি আপনার কাছে আবারও ফিরছি, কারণ আমরা যেটি দেখলাম যে প্রায় 100 বা 150 বছরের যদি ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে বিগত 40 থেকে 50 বছরের মধ্যে ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি ছিল। তার মানে কি ধাপে ধাপে ভূমিকম্পের আশঙ্কাটি বাড়ছে কিনা, এটি আপনার কাছে জানতে চাইব। তবে তার আগে একটু আমরা এর প্রভাব সম্পর্কে জেনে আসি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মেহেদী আহমেদ আনসারী। তার কাছ থেকে একটু জানতে চাইছি যে আরও বেশ অনেক বছর আগের, প্রায় 15-20 বছর আগের একটি গবেষণা, যে ঢাকায় 72,000 ভবন ধ্বংস হয়ে যাবে যদি 7.5 মাত্রার ভূমিকম্প হয়। এটি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আরও 15-20 বছর আগের গবেষণায় এখনকার পরিস্থিতি কি তার চেয়ে আরও ভালো হলো নাকি আরও খারাপ হলো, কিংবা এই সম্পর্কে আপনি যদি আরেকটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে হুমায়ুন আখতার ভাইয়ের সাথে যদি আমি কথার সূত্রে বলি, উনি যে ভূমিকম্পগুলোর কথা বলেছে, ওগুলো যদি আমরা হিস্ট্রিক্যালি দেখি, যে ধরুন 1897 সালে আমাদের কি হয়েছে, উনি তো নদীর গতিপথ অন্যগুলো নিয়ে কথা বললো, কিন্তু আমাদের ভবনের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে। 1897 সালে আমাদের ঢাকা শহরে আহসান মসজিদ পার্শিয়ালি কলাপস করে গেছিল। আমাদের নবাব সাহেব তখন কিন্তু তাঁবুতে, উনি যেটা বললেন, তাঁবুতে প্রায় 15 দিন অবস্থান করতেন। ঠিক একইভাবে আমরা যদি ময়মনসিংহের কথা বলি, দেখা যায় ময়মনসিংহের কাছারি বাড়ি একটা ভেঙে পড়েছে এবং ওখানে যারা ছিলেন তারা কিন্তু বাসাটা ইভাকুয়েট করেছে এবং অনেকে মারাও গেছে। ঠিক একইভাবে সিলেটে ভবন ধসে গেছে। ঠিক একইভাবে আমরা দেখছি যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য শহরেও কিন্তু ভবন ধসে গেছে। ইভেন আমাদের যে সোনা মসজিদ, সেটা অধ্যাপক মাকসুদ কামালও জানেন, আমরা একটা গবেষণা করতে যে 2005 গিয়েছিলাম এবং হিস্ট্রি আমরা তখন দেখেছি যে ওখানে সোনা মসজিদও পার্শিয়ালি কলাপস করে।
ঠিক একে একে আমরা যদি অন্যান্য ভূমিকম্পগুলো দেখি, যে প্রত্যেকটা ভূমিকম্পতে এই যে 7 মাত্রা থেকে 8 মাত্রার ভূমিকম্পগুলোতে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের তখন কিন্তু আপনি বলতে পারেন যে বাসাবাড়ি ছিলই না। ঢাকাতে তখন হয়তো হার্ডলি 10টা পাকা বাসা ছিল। সেই 10টা পাকা বাসার মধ্যে দেখা যাচ্ছে 2টা বা 3টাই কিন্তু ভেঙে গেছে। এখন আমাদের পরিস্থিতি কি, আমরা যদি ওইটাকে বিশ্লেষণ করি, 1897 সালে ঢাকার পাকা বাসা ছিল 10টা বা 15টা, আমাদের পপুলেশন ছিল 1 লাখের মতো। সেই ঢাকায় এখন কিন্তু পাকা বাসা, যদিও আপনি বলছেন সিডিপির গবেষণায় তখন 72,000 খারাপ বাসা পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু অত ডিটেল অ্যানালিসিস করা হয়নি। তখন মাত্র 3,26,000 বাসা ছিল ঢাকার ওই 2009 এর দিকে বা 2010 এর দিকে। তার মধ্যে রাফলি 25% বা 30% এবং 72,000 ভবনকে একটা আনুমানিক ভিত্তিতে বলা হয়েছিল যে খারাপ। কিন্তু এখন আমরা দেখছি যে এই যে রাজুকের যে জায়গা, তখন সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে বিশ্লেষণ করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন ছাড়াও আমাদের কিন্তু রাজুক এখন বিশাল একটা জায়গা নিয়ে আছে ঢাকা শহরে, এবং সেই শহরের মধ্যে এখন 22 লাখ আমাদের বাসা বাড়ি, 22 লাখ। আমাদের পপুলেশন তখন ছিল 1 লাখ, এখন সেই পপুলেশন প্রায় 2 কোটি, আনুমানিক 2 কোটি। তার মানে বুঝতেই পারছেন। এবং তখন দেখেন, তখন যে ঢাকার অবস্থান, ঢাকা খুব ছোট্ট একটা জায়গা নিয়ে বলা উচিত ছিল অবস্থান করছিল। সেই ঢাকা যদি আমরা বলি 20 স্কয়ার কিলোমিটার, সেই ঢাকা এখন কিন্তু যে সিটি কর্পোরেশন বলে আনুমানিক 300 স্কয়ার কিলোমিটার, আর যদি আমরা রাজুকের এলাকা বলি 1530 স্কয়ার কিলোমিটার। আমাদের 3টা জিনিসের কথা আসলে চিন্তা করতে হবে এক্সপোজার হিসেবে চিন্তা করতে গেলে। একটা হচ্ছে আমাদের পপুলেশন বেড়ে 1 লাখ থেকে হয়ে গেছে 2 কোটি। আমাদের তখন পাকা বাসা হয়তো হার্ডলি 20টার মতো ছিল বা 15টা ছিল, এখন সেই পাকা বাসার সংখ্যা হচ্ছে 22 লাখ হচ্ছে টোটাল বাসা। তার মধ্যে যে পাকা বাসায় আমার ধারণা 70% আমাদের যে একটা এস্টিমেশন। আর এরিয়া ওয়াইজ আমাদের জায়গা কিন্তু অনেক বেড়ে গেছে। এখন এরিয়া যখন বেড়ে যায়, তখন যেটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের তখন ছিল শক্ত মাটির মধ্যে পুরন ঢাকা এলাকা, যেটা আমরা শক্ত লাল মাটি বলি। এখন কিন্তু দেখা যাচ্ছে লাল মাটি ছাড়াও আমাদের অনেক, আমরা জানি আমরা জমি কিনছি আমরা সবাই। অর্থাৎ আপনি যদি গুগল আর্থে যান, দেখবেন যে ঢাকা শহরের প্রায় অনেক জায়গায়, প্রায় 35 থেকে 40% জায়গায় কিন্তু ভরাট করে ফেলছে, অর্থাৎ আমরা বালু মাটি দিয়ে ডোবা নালাকে ভরাট করি। তার মানে তখন যদি আমরা বলি যে আমাদের আর্থকুয়েকের যা ঝুঁকি ছিল, এখন ঝুঁকি কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। কারণ টোটাল এস্টিমেশন যেটা বলা হচ্ছে যে আমরা এই 10-12 বছরে আমাদের ভূমিকম্পের ঝুঁকি বা হ্যাজার্ডটা কিন্তু আমাদের কোনো সময় বাড়েনি, এটা মোটামুটি ফ্ল্যাট রেটই থাকে। আমরা যেটা বাড়িয়েছি আমাদের এক্সপোজার লেভেল, অর্থাৎ আমরা খারাপ মাটিতে বাসা তৈরি করছি, আমাদের জনসংখ্যার পরিমাণ বেড়েছে, আমাদের বাসা ঠিক মতো নির্মাণ করছে কিনা সেটা একটা ইস্যু। তো এগুলো সবকিছু মিলে আমরা যেটা বলতে পারি যে গত 10-12 বছর কিন্তু আমরা আরো ঝুঁকির দিকে বেশি চলি, আমাদের পপুলেশনের কারণে, আমাদের খারাপ মাটিতে বাসাবাড়ি তৈরি করার কারণে। তো এগুলো সবকিছু মিলে আমাদের কিন্তু বাসাবাড়ি এবং বাসাবাড়ি নির্মাণ ক্ষেত্রেও আমরা কি আদৌ বিল্ডিং কোড মেনে চলছি? আমাদের এখানে প্রচুর ল আছে। আমরা মোটামুটি একটা এস্টিমেশন করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, আমরা দেখেছি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রায় 76টা ল আছে বিভিন্ন ভাবে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, আমাদের বিল্ডিং ভবনের আইন আছে, আমাদের বিল্ডিং কোড। আমরা কয়টা কি ইমপ্লিমেন্ট করতে পারি? আমাদের যেটা দেখছি যে আমাদের আমি এখানেই থামি, পরে একটু ডিটেইল বিশ্লেষণ করবো, কিন্তু আমাদের আসলে অনেক কাজের স্কোপ আছে। জি, আমি আবারও আপনার কাছে ফিরছি। তার আগে আমরা একটু যেতে চাই, ডাক্তার এস এম মাকসুদ কামাল আমাদের সাথে যুক্ত রয়েছেন। একটু জানতে চাইছি যে আশঙ্কা এবং আশঙ্কার কথা আমরা শুনছি, একটু যদি আপনার কাছ থেকে জানি যে আসলে এই দুর্যোগ, এটি তো আসলে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগই হবে, সেটির জন্য আমরা কতটা প্রস্তুত রয়েছি, বা এই দুর্যোগ মোকাবিলার জন্য যেই অবকাঠামো দরকার বা যেইভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেটির ক্ষেত্রে আসলে কতটা আমরা প্রস্তুত রয়েছি? অধ্যাপক ডাক্তার এস এম মাকসুদ কামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যায় আমাকে এখন? জি, শুনতে পাচ্ছি। শোনা যায়? জি, শুনতে পাচ্ছি, বলুন। ভূমিকম্প দুর্যোগের জন্য বাংলাদেশের যে প্রস্তুতি, সে প্রস্তুতি বলা যায় যে এখনো সীমিত। এর বড় কারণ হলো, ইতিমধ্যে প্রফেসর সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন যে আমাদের দেশের যে বড় ভূমিকম্প হয়েছে 1897 সালে, সেই বড় ভূমিকম্পের পরে পরবর্তী ভূমিকম্প হয় 1918 সালে। এরপর আর বড় ভূমিকম্প না হওয়ার কারণে যারা ডিসিশন মেকিংয়ে আছেন এবং আমাদের জনগোষ্ঠী, সকলের মধ্যেই ভূমিকম্প দুর্যোগের বিষয়ে যে প্রস্তুতি এবং সচেতনতা সেটি সীমিত। সে কারণে আমাদের ভূমিকম্প দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য আমাদের প্রস্তুতিটি সেভাবে উল্লেখযোগ্য নয়। আপনি যে কথাটি প্রথমে বলেছেন 72,000 ভবন ধসে পড়বে, সেটি আমি তখন আর নগর দুর্যোগ ব্যবস্থাপক হিসাবে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামে আমি কাজ করি। সেই সময়
যদি মধুপুর ফল্টে 7.5 মাত্রার একটি ভূমিকম্প হয় এবং ঢাকায় যদি তার তীব্রতা অনুভূত হয় 8, তাহলে পরে, এবং আমরা দেখেছি যে সে তীব্রতা হবে 8, তাহলে আমরা দেখেছি যে 72,000 ভবন তাৎক্ষণিকভাবে ধসে পড়বে এবং সেই হিসাবে 72,000 ভবনে কত মানুষ থাকতে পারে, 1,38,000 ভবন সেগুলো মাঝারি মাত্রা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আমরা তখন সেই সমীক্ষাটা করে, আমার সুপারভিশনে সেই সমীক্ষাটা হয়েছে, তার উপর ভিত্তি করে নগর দুর্যোগের ঝুঁকি কিভাবে প্রশমিত করতে হবে সেই কাজটি আমরা করেছিলাম। সেই জন্যে আমাদের দেশের মেজর রেসপন্ডিং অর্গানাইজেশন যারা আছে, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, হেলথ ডিরেক্টরেট, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে এরকম 13টি ডিপার্টমেন্টের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে একটি কন্টিনজেন্সি প্ল্যান প্রণয়ন করা হয়েছিল। ঝুঁকির উপরে নির্ভর করে ঝুঁকি ব্যবস্থাপনা কি হবে। কিন্তু আমার যতদূর মনে হয়, এবং এখন যখন মাঝে মাঝে ঝুঁকি কম্পন অনুভূত হয়, তখন আমরা দেখি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে যে 13টি সংস্থার জন্য এই প্রস্তুতিমূলক প্ল্যান তৈরি করা হয়েছিল, তাদের বস্তুত অর্থে ওই প্ল্যানের উপরে সেই প্রস্তুতিটা তারা নেয়নি। আমরা বারবার প্রশিক্ষণ তখন দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের যে নিজস্ব প্রস্তুতি, সেই মহড়া, এগুলো কোনোটাই অনুষ্ঠিত সেভাবে হয়নি। তো সেই বিবেচনায় বলা যায় যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কাজটি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট থেকে, সেটি যে আমরা ডকুমেন্টস তৈরি করেছি, সেই ডকুমেন্টসকে অনুসরণ করে পরবর্তীতে প্রস্তুতিগুলো সেভাবে নেওয়া হয়নি। পাশাপাশি অনেক সংস্থায় সেই ডকুমেন্টগুলো যদি আপনি খুঁজতে যান যে প্রস্তুতি কেমন হওয়া উচিত, সেগুলো হয়তো বা আপনি খুঁজে পাবেন না। এর বড় কারণ হলো যে নগর দুর্যোগ ব্যবস্থাপনা তথা ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনাকে আমরা একটা প্রাতিষ্ঠানিকতা দিতে পারিনি বিধায় আমাদের আজকে যে বড় বড় নগরগুলো আছে, এরকম আমরা 9টি সিটি কর্পোরেশনের কন্টিনজেন্সি প্ল্যান এবং তাদের রিস্ক অ্যাসেসমেন্টটা আমরা করেছি। রিস্ক অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তাদের কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছে। দুর্যোগের আগে কি করণীয়, ভূমিকম্প দুর্যোগ চলাকালীন সময়ে কী করণীয় এবং দুর্যোগের পরে কী করণীয়, এইভাবে সেই প্ল্যানটি তৈরি করা হয়েছে। কোন কোন সংস্থা, ফর এক্সাম্পল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, যারা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করবে, তাদের নিজস্ব জনবল কী আছে, তাদের কি পরিমাণ ইকুইপমেন্টের দরকার পার্টিকুলারলি ফর সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এবং সেখানে নগর জনগোষ্ঠীকে কিভাবে ইকুইপ করা দরকার, যে জন্য আমরা আরবান ভলেন্টিয়ার সে সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো সেভাবে বস্তুত অর্থে পরবর্তীতে এসে সেগুলোকে ফলো আপ না করার কারণেই যে কাজটি আমরা 2010 সালে করেছিলাম, আপনি বলেছিলেন যে প্রায় 20 বছর আগে, সেটা 2010-এ আমরা করেছিলাম। সেই কাজটি কিন্তু পরবর্তীতে আর ফলো আপ না হওয়ার কারণে আমাদের প্রস্তুতি অতীতে যেখানে ছিল সেখান থেকে হয়তো বা সামান্য পরিমাণ বেড়েছে, যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু সে আলোকে যেভাবে প্রফেসর মেহেদী আহমেদ আনসারী বলেছেন যে আমাদের এখন দালান কোঠার সংখ্যা বেড়েছে এবং সে দালান কোঠা করতে গিয়েও আমাদের যে অনুসরণ করা দরকার বিল্ডিং কোড, সেটিও কিন্তু অনুসরিত সেভাবে হচ্ছে না। এর বড় কারণ হলো আরেকটি জিনিস আমি উল্লেখ করি, প্রফেসর আনসারী বলেছেন যে হ্যাজার্ড বাড়েনি, হ্যাজার্ড বস্তুত অর্থে বেড়েছে। হ্যাজার্ড বলতে এটা আমি বোঝাচ্ছি যে আপনার যেই যার উপর ভিত্তি করে বিল্ডিংটি তৈরি করা হয়, এটা হলো পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন অথবা পিক গ্রাউন্ড ভেলোসিটি আমরা বলি। কেন বেড়েছে সেটি হলো প্রফেসর হুমায়ুন আখতার কিন্তু উনি বলেছেন যে আমাদের যে ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলো আছে, এই ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলোর উপর ভিত্তি করে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশনকে ডিটারমিনেশন করা হয়। আর একটা করা হয় নগরের মধ্যে একদম নগর স্পেসিফিক, যেটাকে মাইক্রোজোনেশন বলা হয়, সেটি করা হয়। তো পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন যদি আমরা বিবেচনা করি, তাহলে সেটা ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলো আপনি দেখবেন আমাদের বর্তমান গবেষণা, গতকালকেও আমাদের একটা পিওর অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সে আমাদের একটা পাবলিকেশন হয়েছে, গতকালকে সেটা প্রকাশিত হয়েছে। আমরা দেখেছি যে ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলোর উৎপত্তিস্থল এবং তাদের ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলোর বিস্তার এবং সংখ্যা অতীতে যার উপর ভিত্তি করে বিল্ডিং কোড নিরূপিত করা হয়েছে, বিল্ডিং কোড তৈরি করা হয়েছে এবং যার উপর নির্ভর করে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন ডিটারমিনেশন করা হয়েছে, এখন পিডিএ ভ্যালু তার তুলনায় কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ ইন্টেন্সিটি যেটাকে অতীতে আমরা 7 বলে আমরা বা 8 বলে আমরা করতাম, সেটা কিন্তু আমরা এখন বেড়ে গেছে। দিস ইজ হ্যাজার্ড।
এখন বিল্ডিং কোড তৈরি করতে গেলে পরে তার কিন্তু আবার পরিবর্তনের দরকার। বিল্ডিং কোড এখন থেকে প্রায় 8-10 বছর আগে প্রস্তুতি শুরু করে কিছুদিন আগে সে বিল্ডিং কোড অনুমোদিত হয়েছে। আমি বলবো আগের ধ্যান ধারণা অবসলেট হয়ে গেছে, নতুনভাবে প্রকৃত হ্যাজার্ডকে অন্তর্ভুক্ত করে, এবং তখন যখন বিল্ডিং কোড তৈরি করা হয় ভূতত্ত্ববিদ কিংবা দুর্যোগ বিশেষজ্ঞ যারা, তাদেরকে সংযুক্ত না করে এই বিল্ডিং কোড তৈরি করা হয়েছে। যারা করেছে আমি বলবো ওনাদেরকে ভবিষ্যতে যদি এই কাজ করতে যায় তখন প্রকৃত ভূতত্ত্ববিদ যারা হ্যাজার্ড নিরূপণ করে, যারা ভালনারেবিলিটি নিরূপণ করে, তাদেরকে বাদ দিয়ে অতীতে যে কাজগুলো করা হয়েছে সেগুলো যেন সংশোধনী এনে সেগুলো করা হয়। আদারওয়াইজ আপনি যে ম্যাপ তৈরি করবেন সে ম্যাপে আপনার প্রকৃত অর্থে আপনার সেটা পরিষ্কারভাবে ক্লিয়ার করে না যে আপনার বিল্ডিংয়ের স্ট্রেংথ কী পরিমাণ হবে। তো সেগুলো করার জন্য যাদের যে প্রফেশনালদের অন্তর্ভুক্ত করে এটা করা দরকার সেটি করা উচিত। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের ঢাকা শহরের অবস্থা, আপনি যেহেতু ঢাকা শহরের বিষয়টা উল্লেখ করেছেন, ঢাকা শহরের যদি আমি তুরাগ, বালু, বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদীর মাঝে ঢাকা শহরের যেটি প্রফেসর আনসারি বলেছেন যে রাজুকের এলাকাটা, সেটি বিস্তৃত এলাকা। আমি শুধু এই 4টা নদীর মধ্যখানে ঢাকা শহরের যে অবস্থা সেটি হলো 305 স্কোয়ার কিলোমিটার এরিয়া। সেই 305 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে 65% এরিয়া হলো সফট সয়েল, বাকি 35% এরিয়া হলো যেটাকে মধুপুর সয়েল বলি বা লাল মাটি বলি, এবং যেটাকে প্লাইস্টোসিন 2 মিলিয়ন ইয়ার্স আগে যার জন্ম। এই যে 65% এরিয়াতে সফট সয়েল, সেখানে কিন্তু বিল্ডিং কোডও মানা হয় না, এবং বিল্ডিংয়ের যে বিস্তার, মানুষ বিল্ডিং করছে সে সমস্ত জায়গায় যেভাবে বিল্ডিং হচ্ছে সেখানে এই সফট সয়েলের উপরে এখানে ভূতাত্ত্বিক হ্যাজার্ড যখন, ভূমিকম্পের হ্যাজার্ড যখন আমরা বলি, একটা বলি গ্রাউন্ড মোশন, আর একটা হলো সয়েল লিকুইফ্যাকশন। এই 65% এরিয়ার বহু জায়গা যেগুলো ফ্ল্যাট প্লেনের উপরে বাড়িঘর করা হচ্ছে এবং মাটি ভরাট করে করা হচ্ছে, এই জায়গাগুলো সয়েল লিকুইফাই হওয়ার সম্ভাবনা আমরা দেখেছি, আমাদের কাছ থেকে আমরা যে গবেষণা কাজ করেছি সেখানে আমরা লক্ষ্য করেছি। সুতরাং আমরা বলবো যে এই ধরনের প্রস্তুতির জন্য প্রথমে যে রিস্ক ইনফর্ম ল্যান্ড ইউজ প্ল্যান তৈরি করে যেটা করা উচিত ছিল সেটি করা হয়নি। আমরা আপনার কাছে এটি নিয়ে আবারও ফিরছি যে যেটির কথা আপনি বলছিলেন যে নতুন ঢাকার বিস্তৃতি হয়েছে, অনেক জলাশয় ভরাট করে অনেক ভবন হয়েছে, উন্নয়ন হয়েছে, সেটির ক্ষেত্রেও নানান তথ্য নিশ্চয়ই রয়েছে আপনার কাছে, সেটি নিয়ে জানতে চাইব। তবে তার আগে আমরা একটি বিরতি নিয়ে আসছি। দর্শক আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে। দেখছেন আমাদের বিশেষ আয়োজন ভূমিকম্প ও বাংলাদেশ। আলোচনার জন্য আজ আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। ডক্টর মেহেদী আহমেদ আনসারি, নগর পরিকল্পনাবিদ, অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার, ভূমিকম্প বিশেষজ্ঞ, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, অধ্যাপক দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ। আমরা ফিরছি আবারও মূল আলোচনায়। আমরা এই পর্বে শুরুতেই যেতে চাই ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার, তার কাছ থেকে একটু জানতে চাইছি যেটি আমরা বলছিলাম বিরতির আগে শুরুতে আলোচনায়, যে আপনার কথার প্রেক্ষিত এসছে বা এই 3 জনের আলোচনার ক্ষেত্রেও এসছে যে আমরা বিগত বহু দিনের বা 150 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে গেল 50-60 বছরে বা 40 বছরের মধ্যে ভূমিকম্পের প্রবণতাটা বেশি ছিল। এটি কি আসলে এই ধরনের কোনো বার্তা দেয় যে আসলে দিনে দিনে ভূমিকম্পের আশঙ্কাটি বাড়ছে, এরকম কিছু, নাকি তথ্যের প্রাপ্যতা আসলে আগে কম ছিল এখন বেড়েছে, সেটি একটু যদি আপনি বলতেন। না, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার একটা তথ্য, আগে তো আমাদের এই যে ভূমিকম্প পরিমাপের যে সেসমোমিটার, এটার তো সংখ্যা কম ছিল। এখন আমাদের প্রচুর সেসমোমিটার আশেপাশের দেশে, এবং আমাদের নিজস্ব, আমাদের কলম্বো বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের সাথে যে আমাদের যে নেটওয়ার্কিং হচ্ছে, কোলাবোরেশন, 60 সেসমোমিটার আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে রয়েছে। তো সেখানে যে আমরা যে আর্টলুক যে ক্যাটালগ যেটা দেখছি, তাতে দেখছি যে হ্যাঁ, ছোটখাটো 1, 2, 3 মাত্রার ভূমিকম্প অসংখ্য এই সিলেট চট্টগ্রাম অঞ্চলে এটা রয়েছে। এখন যে আপনার, আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম যে আতঙ্ক নয়, ভূমিকম্পের জন্য আপনার গঠনমূলক এবং ব্যবস্থা গ্রহণ, এবং যে প্রফেসর মাকসুদ কামাল, মাননীয় উপাচার্য শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি যেটা
নিজে কাজ করেছেন আজ থেকে 15 বছর আগে সিডিএমপিতে ওনার নেতৃত্বে। তো সেখানকার প্রস্তুতি এবং এখন উনি যেটা বলছেন যে এই যে তারা যেটা প্রপোজ করেছিলেন কন্টিনজেন্সি প্ল্যান, সেই অনুযায়ী প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি। তার পিছনের একটা কারণ যে গত 100 বছর যে আমরা বড় ভূমিকম্প আমরা দেখি না, এই জন্য সরকারও সেখানে কোনো গুরুত্ব দেয় নাই। এখন আপনি যেটা বলছেন এই যে ভূমিকম্প এবং গত 15 দিন আগে যে ছোটখাটো ভূমিকম্প, এটা আমি শুরুতেই যেটা বলেছি যে বিপুল পরিমাণ শক্তি যেটা আপনার সঞ্চিত হয়ে রয়েছে, যেটা বের হয় নাই, এই শক্তিতে একসময় বের হতেই হবে, আজ হোক কাল হোক বা আগামী 100 বছরেই হোক। এখন এই যে আপনার বলছেন যে গত 50 বছরে যে ভূমিকম্প বা আমাদের ক্যাটাগরি আমরা দেখছি যে প্রতিনিয়ত এই অঞ্চলগুলোতে ভূমিকম্প হচ্ছে, যেটা হয়তো পত্রিকায় আসছে না, এইটাই হচ্ছে আপনার সেই বড় শক্তি বের হওয়ার প্রবণতার লক্ষণ। এখন আমি এখানে এইটাকে বাদ দিয়ে আমি আমার সেই প্রস্তুতির কথা বলি যে প্রফেসর মাসুদ কামাল যে জিনিসটা বললেন যে প্রাতিষ্ঠানিক রূপ নেয় নাই। আমাদের অনেক সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তি সমস্যা, সামাজিক সমস্যা তো রয়েছে, এবং আমাদের দেখতে হবে আমরা কোন সোসাইটিতে বসবাস করছি, আমাদের সোসাইটির মাইন্ডসেট কি, এবং এই যে কার্যকর, আমি যে শব্দটা ব্যবহার করলাম যে আমাদের প্রস্তুতিটা কার্যকর করার জন্য কি দরকার, এখানে আমার একটা চিন্তা ভাবনা রয়েছে যে আমরা যদি এই যে আমাদের তরুণ সমাজ এবং শিশু থেকে তরুণ সমাজ যে আমরা এই যে গেমস, মোবাইল, স্মার্টফোন গেমে যে আসক্ত, ড্রাগ অ্যাডিকশনের থেকে যেটা মারাত্মক বলা হচ্ছে, যেটা হচ্ছে ডিজিটাল অ্যাডিকশন, আমরা সেটাকেই যদি আমরা ব্যবহার করি সেই তরুণ সমাজকে, যে আমরা যদি এই ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আপনার প্রস্তুতির খেলা এরকম যদি করি এবং বিভিন্ন ধাপ ধাপে, এটা শুধু ভূমিকম্প না, আপনার এই যে আপনার যে লাইটিনিং হচ্ছে, বজ্রপাত, জি বুঝতে পারছি। আমি এটি নিয়ে আবার আপনার কাছে ফিরছি। আমরা একটু যেতে চাই এই সময় ডক্টর মেহেদী আহমেদ আনসারী, তার কাছ থেকে একটু জানতে চাইছি যে ভূমিকম্পের যে আশঙ্কার কথা আপনারা বলছিলেন, ভবন নির্মাণ বা উন্নয়ন তো আসলে একটি চলমান প্রক্রিয়া, এটি হবেই। সেই ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বা ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পের এই আশঙ্কা বিবেচনায় নিয়ে কি পরিবর্তন আনা উচিত বা কেমন হওয়া উচিত বাংলাদেশ তথা ঢাকার ভবন, বা যে ঢাকায় যেহেতু আসলে বেশি সুউচ্চ বা বহুতল ভবন হচ্ছে, সেই ক্ষেত্রে এখানকার কেমন হওয়া উচিত? আবার ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ওনারা যে কথাগুলো বলেছে হয়তো ঠিকই আছে, খালি একটা জিনিস বোধহয় মিসিং হচ্ছে যে আসলে বিল্ডিং কোড একটা সম্পূর্ণ গাইডেন্স কিন্তু আমাদের ওখানে। খারাপ মাটিতে যদি ভবন নির্মাণ করতে হয় কি করতে হবে সেটা ওখানে বলা আছে, এবং আমরা ইঞ্জিনিয়ারিং এটা পড়ে। অর্থাৎ আমরা যদি বলি যে ঢাকার মাটি হচ্ছে 65% খারাপ, অর্থাৎ কিন্তু সেখানে যে বাসা বাড়ি বানানো যাবে না সেটা কিন্তু না। আর হ্যাজার্ডের ব্যাপারটা যেটা হচ্ছে যে হ্যাজার্ড কিন্তু সবসময় পরিবর্তন হয়, এটা সত্যি। আমাদের নতুন বিল্ডিং কোড যেটা, এটাকে অনেক বেশি হিসেবে চিন্তা করা হয়েছে। আমাদের আগের বিল্ডিং কোড, আমি যেহেতু ওনার টেকনিক্যাল টার্ম ইউজ করছি, আমি টেকনিক্যাল টার্মটা একটু ব্যবহার করি। আমরা আগের বিল্ডিং কোডে ছিল 23% প্রবাবিলিটি, একটা বিল্ডিং এর যদি ডিজাইন লাইফ হয় 50 বছর, সেখানে 23% প্রবাবিলিটি ছিল 8। এখন আমরা যেটা করছি, আগে 23% জায়গায় এখন 2% করে দিই, 2% 50 ইয়ার্স। এটা মানে কিন্তু বিশাল ব্যাপার। আগে ছিল মাত্র 200 বছর রিটার্ন পিরিয়ড ধরে, এটা আমি যদি মাত্রা হিসেবে বলি। আর এখন হচ্ছে 2450 বছর। তার মানে যত বড় ইয়ার হবে তত ঝুঁকিটা অনেক বেশি, তত আর্থকুয়েকের শক্তি অনেক বেশি আমরা কনসিডার করি। তার মানে দেখা যাচ্ছে 93 সালের বিল্ডিং কোডে আমাদের ছিল 200 বছর রিটার্ন পিরিয়ড ধরে করা। এখন যেটা আমাদের 2020-এ যেটা আমাদের গেজেট হলো, অর্থাৎ এই বছরে 11 ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে, সেখানে আমরা 2400 বছর। এবং আমরা তার মানে বিল্ডিং কোডে কিন্তু ঠিকই আমাদের যেই জিনিসগুলো ধরার কথা সেগুলো আমাদের ধরেছি, কিন্তু প্রবলেমটা যেটা, এটা এনফোর্স হচ্ছে কিনা, অর্থাৎ সরকারের দিক থেকে এনফোর্স করতে হবে। আমরা যেরকম ট্রাফিক আইন মেনে চলি না, ঠিক বিল্ডিং কোডে যদি একই ব্যাপার, আমরা কোনো বিল্ডিং কোডের আইনই মেনে চলি না। সাথে সাথে আরেকটা যোগ হয়েছে, দেখেন আমাদের নতুন বিল্ডিং নিয়ে আমরা বিল্ডিং কোডের কথা বলছি, হোয়াট অ্যাবাউট দি এক্সিস্টিং বিল্ডিং? এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং কোড একেবারেই আমাদের দরকার নেই। ওখানে যেটা দরকার জানবেন যে আমাদের পুরনো বিল্ডিং গুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা, সেটার জন্য কিন্তু আলাদা নিয়ম দরকার। এবং আপনাদের একটা জিনিস জেনে হয়তো খুশি হবেন যে আপনার সরকার একটা জিনিস ভালো উদ্যোগ নিয়েছিল, 2013-তে যে রানা প্লাজা হয়, রানা প্লাজার পর কিন্তু 5000 ফ্যাক্টরি বিল্ডিং কে আমরা অ্যাসেস করেছি উইদিন আ টাইম স্প্যান অফ অনলি 4 মান্থস। 4 মাসের মধ্যে আমরা 5000 বিল্ডিং কে অ্যাসেস করে আমরা বলেছি 35% বিল্ডিং খারাপ, ওগুলাকে রেট্রোফিটিং করতে হবে। তার মানে আমাদের এখানে কিন্তু যথেষ্ট ইঞ্জিনিয়ারিং নলেজ আছে এক্সিস্টিং বিল্ডিং কে কিভাবে মজবুতি করা। এখন আমি কেন বিল্ডিং কথা বারবার বলছি, আমরা যতই অ্যাওয়ারনেস বিল্ড আপ করি, যতই অন্য কাজ করি না কেন, কোন একটা ভূমিকম্পে যদি মানুষ মারা যায় টোটাল 100 জন, বারবার বলা হচ্ছে এবং হিস্ট্রিক্যালি এটা প্রুভেন যে 90% মানুষই কিন্তু মারা যায় ভবন চাপাবো। অর্থাৎ আমরা অ্যাওয়ারনেস করে আমরা এই 40 কোটি টাকার ইকুইপমেন্ট যেটা ফায়ার সার্ভিসকে আমরা দিচ্ছি, সেগুলো আমাদের প্রয়োজন, কিন্তু সেটা কিসের জন্য? আপনি রানা প্লাজায় দেখেছেন
যে লোকাল কমিউনিটি কিন্তু বেশিরভাগ লোক উদ্ধার করছে, কিন্তু ভবনটা চাপার পরে কিন্তু প্রায় 2500 লোক মারা গেছে, 1100 লোক 2500 লোক মানে 1100 লোক মারা গেছে আর 2500 লোককে উদ্ধার করা হয়েছে। কারা উদ্ধার করছে? লোকাল কমিউনিটি। ফায়ার সার্ভিস এসে কিন্তু খুব সামান্য পরিমাণ লোকই হয়তো বের করতে পারে। তার মানে আমাদের লোকাল কমিউনিটি ট্রেনিং দরকার, সাথে সাথে যেটা দরকার বিল্ডিং যাতে প্রপারলি বিল্ডিং কোড মেনে করা হয় সেটার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। নাহলে বিল্ডিং চাপা পড়েই কিন্তু দেখেন 2500 লোক মানে ইনজিওর্ড হচ্ছে, 1100 লোক মারা গেছে। সেজন্য বিল্ডিং এর ভবন নির্মাণের দিকে আমাদের মনোযোগ দিতে পারে, এক্সিস্টিং বিল্ডিং কে মজবুতিকরণের ব্যবস্থা করতে হবে। মাটি খারাপ হলো সেটাকে মাটি উন্নয়নের অর্থাৎ লিকুইফেকশন কথা বলেছে, অ্যাম্প্লিফিকেশন কথা বলছে, এগুলো অবশ্যই মাটি উন্নয়নের অনেক টেকনিক আমাদের জানা আছে, আমরা ক্লাসে এটা পড়াই। আমাদের যেটা এখন মানার ব্যাপার, আমাদের একটা পদক্ষেপ নিতে হবে শর্ট টার্ম লং টার্ম। ঢাকায় যে এই যে 5 লাখ বাসা আছে যেগুলো হচ্ছে আমরা বলছি পাকা দালান, সেই পাকা দালান গুলো অ্যাসেসমেন্টের পদক্ষেপটা এখনই নিতে হবে। আমাদের সময় নেই। আমরা যদি ধরে নিই হুমায়ুন আক্তার ভাই যেটা বলছিলেন যে আমাদের কত এখন থেকে 5 বছর পর আটকে হবে, হয়তো কালকেও আসতে পারে, বাট আমরা যদি ধরে নিই আমাদের 5 বছর সময় আছে, আমাদের শর্ট টার্ম লং টার্ম প্ল্যানিং এর মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপও যেমন করতে হবে, ভবনগুলোকেও নিশ্চিতকরণ করতে হবে তারা সেগুলো যেন ভূমিকম্প সহনীয় হিসাবে তৈরি যদি নাও হয়ে থাকে করে। জি, আমি ফিরছি আবার আপনার কাছে। আমরা একটু এই পর্বে ডক্টর এস এম মাকসুদ কামাল তার কাছে একটু জানতে চাই যে যেটি বলা হচ্ছে যে বিল্ডিং কোড মানা হচ্ছে না, আবার আরেকটি কথাও বললেন আনসারি সার্জেন যে এর মধ্যে যারা মানুষ মারা যাবেন, যারা ক্ষতিগ্রস্ত হবেন তার মধ্যে বেশিরভাগটাই কারণ হচ্ছে ভবন চাপা পড়ে। এই যে বিল্ডিং কোড মানা হচ্ছে না এর কারণটা কি আসলে আপনার অভিজ্ঞতায় কি বলে? এই বিষয়টি ইতিমধ্যে বস্তুত অর্থে আলোচিত হয়েছে যে মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং সরকারের মধ্যে যে সংস্থাগুলো এই কাজটি করবে সরকারের মধ্যে, যেমন রাজুক সহ অন্যান্য যে সংস্থাগুলো, ঢাকার জন্য রাজুক, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য তারা, তো তাদের মধ্যেও তাদের যে ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি তাদের যে দরকার এবং যে জনবল দরকার এরও কিন্তু, এবং মনিটরিংয়ের জন্য যে ধরনের জনবল দরকার এর কিন্তু সব জায়গায় ঘাটতি আছে। সে সমস্ত কারণে কি এই বিল্ডিং কোডকে আমরা বস্তুত অর্থে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এবং এটা সহজও নয়। আর বড় কারণ হলো যারা বস্তুত অর্থে আজকে নগর বাড়ানোর জন্য যে যারা কাজ করে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা মাটি ভরাট করে বিল্ডিং আজকে বিভিন্ন ধরনের হাউজিং স্টেট এরা তৈরি করছে, তারাও কিন্তু এই বিষয়গুলো সম্যক অবগত আছে বলে মনে করি না। আমরা যেখানে ইন্টেন্সিটিটা বিবেচনা করব সেখানে তারা দেখেন, আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন টেলিভিশনে, তখন তারা বলে যে এত মাত্রার ভূমিকম্প সহনীয়, 8 মাত্রার ভূমিকম্প সহনীয়, সেখানে হবে 8 মাত্রার তীব্রতা সহনীয়। তো এই ধরনের নলেজ আমরা দেখি যে নাই, কিন্তু তারপরেও টেলিভিশনে এই সমস্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়, এখান থেকেই প্রমাণিত হয় যে যারা বিভিন্নভাবে, এবং এগুলোকে সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জও করা হয় না, এ থেকে প্রমাণিত হয় আমাদের অবস্থাটা কোন জায়গায়। আরেকটা বিষয়, আপনার সময় কম, আমি একটু বলি। প্রফেসর আনসারি যেটা বলেছেন যে এখানে একটা লম্বা সময় বিবেচনা করার কারণে আমরা সমস্ত হ্যাজার্ডকে নিয়ে এসেছি। লম্বা সময় বিবেচনা করে যদি আপনি ফল্ট লাইনগুলোকে, যেগুলি থেকে ভূমিকম্প হবে সেগুলি বিবেচনা না করেন, তাহলে সেটা অল্প সময়ে হোক লম্বা সময়ে হোক ফলাফল কিন্তু একই আসবে। সুতরাং ভবিষ্যতে যখন করা হবে সেটি যাতে করে এই টোটাল হ্যাজার্ডকে, অর্থাৎ টোটাল ফল্ট লাইন, ফ্লেট বাউন্ডারি সবগুলোকে বিবেচনা করেই যেন ভবিষ্যতে করা হয়, তা না হলে বিল্ডিং কোডের রিফ্লেকশন হবে না। আর সফট সয়েল এবং হার্ড সয়েল, সফট সয়েলে তো জাপানে তো সমুদ্রের মধ্যেই মাটি ভরাট করে করা হয়েছে, বিমানবন্দর করা হয়েছে, সুতরাং সফট সয়েলও করা যাবে। বক্তব্যটা হলো যে সফট সয়েলে লিকুইফেকশন হওয়া বা অন্য হ্যাজার্ড হওয়ার প্রবণতাটা বেশি, সেজন্য আমাদের প্রস্তুতিও বহুলাংশে বাড়াতে হবে, সেই কথাটি আমি বলছিলাম। আর আমাদের কিন্তু প্রস্তুতির বিষয়টা একটু আমাকে সময় দিতে হবে। সরকারের কিন্তু প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের থেকে বেশি। আপনার আমাদের এসওডি তৈরি হয়েছে, অতীতে এসওডিতে ছিল না, ভূমিকম্প সম্বন্ধে কমিটিও ছিল না, ভূমিকম্প সম্পর্কে সরকারের অ্যাকশনগুলো কি সেখানেও কিন্তু সেগুলো ছিল না, সেগুলো কিন্তু এখন নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যন্ত্রপাতি, বিশেষ করে বাংলাদেশের জন্য যেটা এখন প্রয়োজন আমি বলবো, আপনি যে প্রস্তুতির কথা বলছিলেন আমি সেটি নিয়ে বাকি অংশটা আমি শুনবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও এই পর্বের থেকে একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।
দেখছেন আমাদের বিশেষ আয়োজন ভূমিকম্প বাংলাদেশ। আমরা ফিরছি মূল আলোচনায়। আমরা এই পর্বে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস.এম. মাকসুদ কামাল। তার কাছ থেকে একটু জেনে আসি, আপনি যে প্রস্তুতির কথা বলছিলেন, কি কি প্রস্তুতি নেওয়া উচিত সে বিষয়েও একটু জানতে চাই, যে ভূমিকম্পের এই দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে কি কি প্রস্তুতি নেওয়া উচিত আসলে। ধন্যবাদ। ভূমিকম্প প্রস্তুতির ক্ষেত্রে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি রাইট নাও আমাদের কি করণীয় আছে, সেটি হলো, যেহেতু আমাদের এখানে ভবনগুলো তৈরি হয়ে গেছে এবং আমাদের হ্যাজার্ড বা ভালনারেবিলিটি সম্বন্ধে আমরা সচেতন, সেই জন্যে প্রথমে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের যে বিষয়টি, যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমাদের আর্ম ফোর্স ডিভিশন, তাদেরকে আরও বেশি ইকুইপ করা, যেন বড় ধরনের কোনো ভূমিকম্প হলে, এবং যেটি প্রফেসর হুমায়ুন আখতার স্যার যেটি বলেছেন, যে কোনো মুহূর্তেই সেটি হতে পারে, এবং পৃথিবীর যে দেশ ভূমিকম্প প্রবণ সেখানে যে কোনো মুহূর্তে এটা হয়, যেহেতু যদিও আমাদের আর্লি ওয়ার্নিং এখনও সেভাবে দেওয়া সম্ভব নয়, আর্লি ওয়ার্নিং সম্বন্ধে পরে এসে একটু বলবো আমি। তো সেই জন্যে আমাদের প্রথমে আমাদের যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ ফার্স্ট রেসপন্ডিং অর্গানাইজেশন যেগুলি আছে, যাদের জন্য কন্টিনজেন্সি প্ল্যানটি প্রণীত হয়েছে, তাদেরকে কিন্তু প্রস্তুত করা উচিত। তা না হলে কোঅর্ডিনেটেড ওয়েতে রেসপন্সের কাজে অংশগ্রহণ করা সম্ভব হবে না। এ হলো একটি বিষয়। জনগোষ্ঠীকে সচেতন করা উচিত, যেমন জনগোষ্ঠীকে জানানো উচিত যদি ভূমিকম্প হয় তখন কলাম এবং ভীমের সংযোগস্থলে এসে যদি দাঁড়ানো যায়, আমরা বলি যে এটাকে বলে ট্রায়াঙ্গল অফ লাইফ, সেখানে একটা ভ্যাকুয়াম থাকে, সেখানে দাঁড়ালে পরে মানুষের ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা কমে যায়। দরজার নিচে দাঁড়াতে হবে, জানালার পাশে দাঁড়ানো যাবে না, লিফট ব্যবহার করা যাবে না, সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে না, কারণ এগুলো সময় পাওয়া যাবে না। এগুলো সচেতন করা উচিত। এবং একইভাবে সাথে সাথে বিল্ডিং কোডের যে অ্যাপ্লিকেশন, সেটি ঢাকায় রাজুক এবং অন্যান্য জায়গায় একটি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে, অথবা একটি যেটা হলো এটি বিল্ডিং কোডে এটা করা হয়েছে, বিল্ডিং কোডে বলা হয়েছে একটি অথরিটি তৈরি করে তাদের আয়তায় বস্তুত অর্থে বিল্ডিং কোডের ব্যবহারটা করা উচিত। আর আপনি জানেন যে মহড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বড় বড় যে শপিং মলগুলো আছে বা বিভিন্ন যে জনবসতিপূর্ণ এলাকা আছে, সেখানে কিন্তু মহড়া হয় আবার ভুলে যায়। এই মহড়াকে শপিং মলগুলো থেকে শুরু করে অন্য অন্য জায়গায় সচেতনতা বাড়াতে হবে। আমরা সেটির একটি বিষয় বুঝতে পারলাম। আমরা একটু এই পর্বে যেতে চাই ডক্টর মেহেদী আহমেদ আনসারী, তার কাছ থেকে একটু জানতে চাই। আমরা যেটি আগের পর্বে জানছিলাম, আমি আরেকটু পরিষ্কার করে জানতে চাই যে আমাদের এখানে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে না, সেটি আপনি বলছিলেন। সহজলভ্যতা কতটুকু আসলে, যেই ভূমিকম্প সহনশীল, তীব্রতা সহনশীল ভবন নির্মাণ বা অন্যান্য যেসব বহুতল ভবন রয়েছে কিংবা অন্যান্য স্থাপনা রয়েছে, সেই ক্ষেত্রে যেই প্রযুক্তি বলি সেটির সহজলভ্যতা, যে উপকরণ দরকার সেটির সহজলভ্যতা কতটা রয়েছে আসলে বাংলাদেশে? আসলে যেটা হয়েছে যে বাংলাদেশে এখন সহজলভ্য সবই, কারণ 2013-তে রানা প্লাজা হওয়ার পরবর্তীতে আমরা কিন্তু এখন জানি যে কিভাবে বিল্ডিং রেট্রোফিট করতে হবে। নতুন বিল্ডিং করার জন্য কিন্তু অনেক সহজ। নতুন বিল্ডিং এ কিন্তু আপনি বলতে পারেন যে প্রতি স্কোয়ার ফিটে আপনি যদি 100 টাকা খরচ করেন, আমাদের সাধারণত 2000 টাকা থেকে মিনিমাম হচ্ছে 2000 টাকা, আর উপরে আছে 4000 টাকা পার স্কোয়ার ফিট বিল্ডিং আমরা যখন কিনি। তো রাফলি 100 টাকা পার স্কোয়ার ফিট খরচ করলে কিন্তু নতুন ভবনকে বিল্ডিং কোড সহনীয় করা যায়। বাট পুরনো ভবনকে যদি সহনীয় করতে হয়, আমাকে মাটিকেও সহনীয় করতে হবে, যেটা মাকসুদ কামাল বললো, সাথে সাথে কিন্তু ভবনটাকেও সহনীয় করতে হবে। তখন কিন্তু দেখা যায় যে 500 টাকা পার স্কোয়ার ফিট, অর্থাৎ আমরা যে 2000 টাকা ধরি, প্রায় 25% আমাদের খরচ পড়ে যায়। সেই জন্য মনে রাখতে হবে বিল্ডিং কোডকে এনফোর্স করা রাজুকের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে অনেক ইজি। কারণটা হচ্ছে যে মাত্র 100 টাকা খরচ করলে সম্ভব। বাট পুরোনো বিল্ডিং এ রেট্রোফিট করতে গেলে আমাদের অনেক টাকা ব্যয় করতে হবে। এটা গেল হচ্ছে ভবনের ক্ষেত্রে। আমি আর দুইটা জিনিস একটু বলি, যেহেতু এটা শেষের দিকে। একটা হচ্ছে আমাদের মক ড্রিলের কথা আমরা বলছি, কিন্তু আমাদের মাথায় কি আদৌ ভূমিকম্পর আইডিয়া আছে? 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলে কতখানি ক্ষতি হবে আমাদের কতজন জানে? সেজন্য মহড়ার সাথে সাথে আমাদের যেটা করা হচ্ছে জাস্ট ইমাজিনেশন, অর্থাৎ আমাদের ইমাজিনেশন ক্যাপাসিটিটা বাড়াতে হবে। অর্থাৎ আমাদের প্রচুর ভিডিও দেখতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যে আর্থকুয়েক গুলো হয়েছে 7 মাত্রা বা 8 মাত্রা, সেগুলোতে কি ধরনের ক্ষতি হয়েছে, মানুষ কিভাবে বিহেভ করছে, আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে, আমাদের দেখা যায় পানি চলে যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর নিকটাত্মীয় মারা যাচ্ছে। এগুলা ইমাজিন করে, অর্থাৎ আমি যদি নিজে সচেতন না হই, যে ফার্স্ট রেসপন্ডার অর্থাৎ যে ফায়ার সার্ভিসের লোক, তার যদি নিজের বাসার ঠিক না থাকে, যদি আমাদের আর্মির যারা আছে তাদের বাসা যদি নিজের ঠিক মতো না থাকে, তাহলে তার কিভাবে রেসপন্ড করবে? সেই জন্য ইমাজিনেশন ক্যাপাসিটি বাড়াতে হবে। সাথে সাথে আমাদের যেটা বলতে হবে, আমাদের যখন এই ধরনের একটা বড় আর্থকুয়েক হবে, তখন কিন্তু আমাদের নিকটাত্মীয় অনেকে মারা যাবে, আমাদের অনেকে হতাহত হবে। সেটাকে মাথায় চিন্তা করে কিন্তু কাজটা করবে। এটা একটা হচ্ছে ইমাজিনেশন ক্যাপাসিটি। আরেকটা জিনিস আমাদের বড় প্রবলেম, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলার ইনস্টিটিউশনাল মেমোরি নাই বললেই চলে।
দেখা যায় যে ইনস্টিটিউশন মেমোরি বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে 10 বছর আগে যে অফিসার ওখানে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোতে, উনি কিন্তু এখন আর নাই। কিন্তু ইনস্টিটিউশন মেমোরি কাউকে তো ধরে রাখতে হবে। কারেন্ট এখন আমরা খুব লাকি, আমাদের কারেন্ট যে সচিব উনি ডিডিএম এর ডিজি ছিলেন, ওনার মাথায় ইনস্টিটিউশন মেমোরি আছে। কিন্তু এই ধরনের অফিসার খুব কমই পাওয়া যাবে যে ডিডিএম এর ডিজি ছিলেন এবং সেক্রেটারি হয়েছেন। এই ইনস্টিটিউশন মেমোরি রাখার জন্য কিছু অফিসারকে অবশ্যই রোটেট করে করে ডিএসটি মিনিস্ট্রির মধ্যে রাখতে হবে যারা ট্রেন। কারণ যেটা হচ্ছে ইনস্টিটিউশন মেমোরি না থাকার ফলে আমরা যেটা দেখছি যে এখন থেকে 12 বছর আগে কিন্তু আর্ম ফোর্সেস ডিভিশন কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করেছে 17টা প্রতিষ্ঠানকে নিয়ে। সেটা আমরা কজন জানি? আমরা বারবার বলছি, ডক্টর মাকসুদ কামাল জানে, আমি হয়তো জানি, কিন্তু দেখা যাবে সরকারি প্রতিষ্ঠানে খুব কম লোকই জানে। তার মানে আমাদের এই জিনিসটা কিন্তু রাখার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ ইনস্টিটিউশন মেমোরি রাখার জন্য কিছু অফিসারকে অবশ্যই মিনিস্ট্রির ভিতরে রাখতে হবে যারা অতীতের কথা যারা বলতে পারে। জি, আমরা একটু জেনে আসতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার, তার কাছ থেকে জানতে চাই ভূমিকম্পের এটি তো পূর্বাভাস ঝড় বন্যার মতো পাওয়া যায় না ওই অর্থে, আসলে সেই ক্ষেত্রে কি করণীয়? সৈয়দ হুমায়ুন আখতার, আপনি একটু আবার আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে কথা বললে আমরা শুনতে পাবো আশা করি। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনি যে প্রশ্নটা করলেন, ভূমিকম্পের যে আগাম তথ্য অন্যান্য প্রেডিক্টগুলোর মধ্যে এটা দেওয়া সম্ভব নয়। তবে আমরা কোন এলাকায় ভূমিকম্প হবে এটা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি। আর ইদানিং যে একটা গবেষণা চলছে প্রফেসর মাসুদ কামালের নেতৃত্বে চায়নার সাথে একটা আমরা গবেষণা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, যে সেখানে আপনার আগের থেকে কিভাবে ভূমিকম্প পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে অনেক গবেষণার বিষয়। কিন্তু আমাদের তো আসলে আমাদের যে বিষয় দুটা প্রফেসর মাকসুদ কামাল, প্রফেসর আনসারী যেটা আলোচনা করতেন, যে এই যে আপনাদের বিল্ডিং কোড, তারপরে এই যে ভূমিকম্পের প্রস্তুতি, ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময় কিভাবে রেসপন্স করবে, এবং বিভিন্ন যে আইন হচ্ছে সেগুলো কেন আপনার ইমপ্লিমেন্ট হচ্ছে না বা পিপল গ্রহণ করছে না, এই জিনিসটা, এই সামাজিক যে আমাদের জিনিসটা, সেই জিনিসটা আসলে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আমাদের এমন একটা কার্যকর ব্যবস্থা পদ্ধতি আবিষ্কার করতে হবে বা বের করতে হবে যাতে এই জিনিসগুলা আমার সাধারণ মানুষ আনন্দের সাথে গ্রহণ করে, এইরকম পদ্ধতি। সেই জিনিসটাই আমি বলার চেষ্টা করছিলাম, যেখানে আপনি থামিয়ে দিলেন। সেটা আমি বলি যে আমাদের যে স্মার্টফোনকে আমরা যদি ব্যবহার করি প্রযুক্তিটা, এবং সেখানে আপনার এই যে ডিজাস্টার অ্যাওয়ারনেস, প্রিপেয়ারনেস, সার্ভাইভাল গেম, এইটাতে এই যে বিষয়গুলো প্রফেসর মাকসুদ কামাল আনসারী যেটা বললেন, বিল্ডিং কোড, তারপর কোন মাটিতে করা যাবে, ভূমিকম্পের আগের প্রস্তুতি কি কি থাকা উচিত, দেন আপনার হচ্ছে ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ জায়গায় আশ্রয় দিবে, সেইগুলো আপনার সেই গেমের মাধ্যমে আমাদের তরুণ সমাজ সেগুলা শিখবে। যে সে যদি খারাপ মাটিতে থাকে বা অন্য জায়গায় থাকে, তাহলে তার সেখানে সার্ভাইভ করার কতটা প্রবাবিলিটি, এবং ভালো জায়গায় থাকলে, ভালো বিল্ডিং থাকলে সে কতটা সার্ভাইভ করছে, এই জিনিসগুলো যে এই যে মানসিক যে প্রস্তুতি এটা হয়ে আসছে, এবং এই জিনিসটাই যদি আপনার মনে করেন এটাকে আমরা শিখলাম, কিন্তু এটাকে আমরা নিয়মিত মহড়ার মাধ্যমে যদি এই জিনিসটা আমরা না করি, তাহলে আমাদের মানসিক মনোবল, মানসিক প্রস্তুতি এবং এই যে নিরাপদ জায়গায় যাওয়ার যে স্বল্প সময়ের যে নিরাপদ জায়গায় যাওয়ার যে আশ্রয়, সেটি ব্যাহত হবে। আসলে সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ। এই ছিল এখন পর্যন্ত। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ এড়ানোর উপায় নেই, তবে ক্ষয়ক্ষতি এড়াতে উন্নয়ন হওয়া উচিত পরিকল্পিত ও ভূমিকম্প সহনশীল। সেই সাথে ভূমিকম্প থেকে রক্ষায় প্রাথমিক জ্ঞান থাকা উচিত সবার। আজ এ পর্যন্তই শেষ করছি আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।